সালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় শর্ট টার্ম ফাইন্যান্সিং এর তৃতীয় ক্লাস, তৃতীয় ফরম্যাটের অঙ্ক। বিগত দুইটি ক্লাসে আমরা দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাই চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। কস্ট অফ ব্যাংক লোন কেবিএল। সেটা দেখুন, কস্ট অফ ব্যাংক লোন এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে আমরা পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এই ফরম্যাট থেকে। তো কস্ট অফ ব্যাংক লোনটা সাধারণত ব্যাংক বিভিন্ন শর্তে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদী লোন দিয়ে থাকে। তো আমরা এখানে শুধুমাত্র স্বল্প মেয়াদী লোন নিয়ে আলোচনা করব, কারণ এটা শর্ট টার্ম ফাইন্যান্সিং বা কারেন্ট লায়াবিলিটি। ব্যাংক শর্ট টার্ম যে লোনগুলো দিয়ে থাকে স্বল্প মেয়াদী, এগুলো আবার 4টা বেসিসের উপরে ভিত্তি করে নির্ভর করে দিয়ে থাকে। 4টা বেসিস কি? প্রথম হলো ডিসকাউন্ট বেসিস, কালেক্ট বেসিস, ইনস্টলমেন্ট বেসিস আর রিভলভিং ক্রেডিট। আবার বলি, 4টা বেসিস। 4টা বেসিসে ব্যাংক শর্ট টার্ম লোন দিয়ে থাকে। সেগুলো হলো কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, ইনস্টলমেন্ট বেসিস আর রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। তো আমরা পর্যায়ক্রমে বেসিসগুলো শিখবো। আর এখানে আমাদের প্রশ্ন হবে 4টা সর্বোচ্চ। সেটা কি কি প্রশ্ন হতে পারে আমরা দেখি পূর্বের নাই। হোয়াট ইজ দ্য কস্ট অফ ব্যাংক লোন কেবিএল বের করতে হবে এপিআর সিস্টেম অনুযায়ী, অ্যানুয়াল পার্সেন্টেজ অফ রেট এপিআর, এরপরে পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ রেট পিপিআর, আর হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। পূর্বের নাই, এখানেও 4টা প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। তো আসুন এখন আমরা বেসিস অনুযায়ী সূত্রগুলো দেখে আসি। সেক্ষেত্রে কস্ট অফ ব্যাংক লোন এটা খুবই সহজ। একটু সিস্টেম অনুযায়ী যদি আপনি মনে রাখেন তাহলে কোনো অঙ্ক ভুল হবে না। আর যদি সিস্টেমটা মনে রাখতে না পারেন, এলোমেলো অবস্থা হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো সূত্র আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আসুন, কালেক্ট বেসিসটা কি? কালেক্ট বেসিস এটা হলো যে মূল টাকা পরিশোধ করার সময় যদি সুদের টাকা প্রদান করা হয়, অর্থাৎ সুদের টাকা এবং মূল টাকা একত্রে পিরিয়ড শেষ হওয়ার সময় দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হবে কালেক্ট বেসিস। মানে টাকা কালেকশনের সময় সুদের টাকা মূলের টাকা একসাথে কালেকশন করা। এবার হলো ডিসকাউন্ট বেসিস। ডিসকাউন্ট বেসিসটা হলো যে সুদের টাকা অগ্রিম কেটে রাখে ব্যাংক। যেমন 1 লক্ষ টাকা যদি লোন দেয়, 1 লক্ষ টাকার উপরে 1 বছরে সাপোজ 10,000 টাকা সুদ হবে, তাহলে 10,000 টাকা রেখে লোন দেওয়া হবে 90,000 টাকা। আর 1 বছর পরে যখন আদায় করা হবে, তখন তার কাছ থেকে আদায় করা হবে 1 লক্ষ টাকা। আলটিমেটলি এখানে সুদের টাকা অগ্রিম কেটে নেওয়া। অগ্রিম সুদের টাকা কেটে নিলে তখন সেটাকে বলা হয় ডিসকাউন্ট বেসিস। এটা এইভাবে লেখা থাকে, ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স। সুদের টাকা অগ্রিম কেটে নেয়, এটা হলো ডিসকাউন্ট বেসিস। আচ্ছা, এবার আসুন ইনস্টলমেন্ট বেসিস। ইনস্টলমেন্ট বেসিস মানে এটা হচ্ছে কিস্তি পদ্ধতি। অর্থাৎ লোনের টাকা, মূল টাকা এবং সুদের টাকা একত্র করে 1 বছরে কয়টা কিস্তি হবে সেই কিস্তি দ্বারা ভাগ করে প্রতি কিস্তি সমপরিমাণে টাকা আদায় করা হয়। অর্থাৎ লোনের টাকা একত্রে একসাথে মেয়াদ শেষে আদায় না করে কিস্তি কিস্তি করে আদায় করা হয় গ্রাহকের কাছ থেকে। এটা হলো ইনস্টলমেন্ট বেসিস। সেই কিস্তি 12টা হতে পারে, 15টা হতে পারে, 10টা, 6টা, 2টা, এইভাবে আর কি কিস্তির সংখ্যা বলা থাকবে। তো আমরা এগুলো যাবো প্রবলেম সলভ করার সময় আরো বিস্তারিত জানবো। এবার আসুন রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট, ঘূর্ণায়মান ঋণ চুক্তি। অর্থাৎ ব্যাংক যে টাকা, যে লোন গ্রান্ট করবে গ্রাহকের, এই গ্রান্টিত যে লোনটা এখান থেকে সম্পূর্ণ টাকা একত্রে সে উঠাতে পারবে না, বা সম্পূর্ণ টাকা উঠায় প্রতিদিন টাকা উঠাতে পারবে, আবার প্রতিদিন জমা দিতে হবে। যেমন সাধারণত 1 বছর পরে হিসাব করা হয়। তো 1 বছর পরে হিসাব করা হবে, অথচ গ্রাহক এই রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট যাদের থাকে তারা প্রতিদিন লোন নিয়ে আবার টাকা জমা দিতে পারবে। সাধারণত ব্যবসায়ীদের, বিশেষ ব্যবসায়ীদেরকে এটা এই সুবিধাটা দেওয়া হয়। যে সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে ব্যবসার উদ্দেশ্যে একটা গ্রাহককে গ্রান্টেড করলো 10 লাখ টাকা, ব্যাংক লোন দিল। তো লোন সরাসরি আমাদের নগদ টাকা দিবে না, এখানে চেক দিবে। তাহলে গ্রাহক চেকের মাধ্যমে মাল ক্রয় করলো এবং পাওনাদারকে সে চেক দিয়ে দিল, ব্যাংকের থেকে লোন টাকা উঠায় নিয়ে চলে গেল। আবার বেচাকেনা করে ওই গ্রাহক সেই সমপরিমাণ টাকা ব্যাংকে আবার জমা দিয়ে যাবে। অর্থাৎ একই দিনে একের অধিকবার টাকা জমা দেওয়া যায় এবং উঠানো যায়। এটা হলো রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। এখন আসুন আমরা এগুলো যখন প্রবলেম সলভ করবো তখন আরো বিস্তারিত জানাবো। আমরা একটু সূত্রগুলো দেখে আসি।
সূত্রগুলো মনে রাখার সহজ উপায়। কালেক্ট বেসিসে যেহেতু ইন্টারেস্টটা অগ্রিম কাটা হয় না, তাই সূত্রটা খুব ছোট। ইন্টারেস্ট অ্যামাউন্টকে গ্যারান্টেড লোন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করা হয়। আচ্ছা, এখন আসুন যে এই চারটা বেসিসের মধ্যে আরেকটা শব্দ আসবে, সেটা অঙ্কের অংশ নয়, বাড়তি অংশ, সেটা হলো কম্পেনসেটিং ব্যালেন্স, ন্যূনতম ক্ষতিপূরণ। যদি কখনো কোনো অঙ্কে কম্পেনসেটিং থাকে, তাহলে যে নিয়মে হোক না কেন, কালেক্ট বেসিস হোক, ডিসকাউন্ট বেসিস হোক, আর ইনস্টলমেন্ট বেসিস হোক, অথবা রিভলভিং ক্রেডিট যাই হোক না কেন, সেখান থেকে কি হবে, শুধু গ্রান্টেড লোন থেকে কম্পেনসেটিংটা বাদ দিতে হবে। এটা হলো সহজ উপায় মনে রাখার। আমি এখানে সেটা লিখে দিয়েছি, উইথ কম্পেনসেটিং ব্যালেন্স। যদি কম্পেনসেটিং ব্যালেন্স থাকে, তাহলে নিচে যে গ্রান্টেড লোন থাকবে ওখান থেকে একটু মাইনাস করতে হবে। দেখুন সূত্রটা একই, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন, ওই গ্রান্টেড লোন থেকে মাইনাস কম্পেনসেটিং। এখন এই গ্রান্টেড লোন থেকে মাইনাস কম্পেনসেটিং, এটা যে কোনো পদ্ধতিতে, কিন্তু যদি কম্পেনসেটিং থাকে তাহলে মাইনাস করতে হয়। এবার লাস্টটা আমি আরেকটু বলি যে কালেক্ট বেসিস, আমি আর কালেক্ট বেসিস সূত্র কি লিখলাম, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন। আচ্ছা, যদি ডিসকাউন্ট বেসিস হয় তাহলে সূত্রটা কি হবে, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই গ্রান্টেড লোন মাইনাস ইন্টারেস্ট। কেন মাইনাস ইন্টারেস্ট করলাম, কারণ ডিসকাউন্ট বেসিসে ইন্টারেস্ট অগ্রিম বাদ দেওয়া হয়, অর্থাৎ লোন গ্রহণ করার সময় সুদের টাকাটা বাদ দিয়ে গ্রহণ করা হয়। এটাকে এই জন্য এই গ্রান্টেড লোন থেকে ইন্টারেস্ট মাইনাস করা হয়েছে। আর ইনস্টলমেন্ট বেসিসের সূত্র তো আমরা জানি, 2PC ডিভাইড বাই গ্রান্টেড লোন ইনটু n+1, n তে নাম্বার অফ পিরিয়ড, p তে নাম্বার অফ পিরিয়ড, c তে কস্ট অফ ইন্টারেস্ট। এটা হলো সূত্র। তো আমরা প্রথমে এই দুইটা সূত্র নিয়ে একটু আলোচনা করি। এখন যদি উইথ কম্পেনসেটিং ব্যালেন্স আসে, ব্যালেন্স যদি কম্পেনসেটিং থাকে তাহলে কি করতে হয়, গ্রান্টেড লোন থেকে মাইনাস করতে হয়। দেখুন এখানেও গ্রান্টেড লোন থেকে কম্পেনসেটিং মাইনাস করা হয়েছে এবং ইন্টারেস্ট মাইনাস করা হয়েছে। এখানে ইন্টারেস্ট মাইনাস করা হয়েছে, আর কালেক্ট বেসিসে ইন্টারেস্ট মাইনাস করা হয়নি। কারণ হচ্ছে ডিসকাউন্ট বেসিসে ইন্টারেস্ট অগ্রিম কেটে নেয়, এই জন্য মাইনাস করতে হয়, আর কালেক্ট বেসিসে অগ্রিম কাটে না, যার কারণে মাইনাস করতে হয় না। এবার আসুন উইথ কম্পেনসেটিং ব্যালেন্স এন্ড ম্যাচুরিটি পিরিয়ড। হ্যাঁ, কম্পেনসেটিং ব্যালেন্সে থাকলো, সাথে যদি ম্যাচুরিটি পিরিয়ড থাকে, যেমন 180 দিন, 72 দিন, 90 দিনের জন্য লোন দিল, সেই ক্ষেত্রে 360 বছর ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। এখন এই কথাটা ডিসকাউন্ট বেসিসেও আসতে পারে, তো একইভাবে লিখবেন, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন মাইনাস কম্পেনসেটিং মাইনাস ইন্টারেস্ট ইনটু 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে বাড়তি কথা আসলে শুধু 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড, আর এগুলো তো সে আগের মতোই আছে। ক্লিয়ার? তাহলে সূত্রটা আমি আরেকবার বুঝাই এভাবে, যে কালেক্ট বেসিসে যদি কোনো কম্পেনসেটিং না থাকে, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন, আর কম্পেনসেটিং থাকলে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন মাইনাস কম্পেনসেটিং। আর যদি ম্যাচুরিটি পিরিয়ড থাকে, তাহলে ওই একই সূত্র, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন মাইনাস কম্পেনসেটিং ইনটু 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। এটা ক্লিয়ার? এবার ডিসকাউন্ট বেসিসের সূত্র আরেকবার আলোচনা করি। ডিসকাউন্ট বেসিসে শুধুমাত্র গ্রান্টেড লোন থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, কম্পেনসেটিং থাকলে সেটাও বাদ দিতে হয়। তো প্রথমটা হলো কম্পেনসেটিং নেই, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন মাইনাস ইন্টারেস্ট। আর কম্পেনসেটিং যদি থাকে, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন মাইনাস কম্পেনসেটিং মাইনাস ইন্টারেস্ট। আর ম্যাচুরিটি পিরিয়ড থাকলে ওই শুধুমাত্র ইনটু দিয়ে 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। এই এখন আসি ইনস্টলমেন্ট সিস্টেম। এটা খুবই সহজ সূত্র। ইনস্টলমেন্ট সিস্টেমের এপিআর হলো 2PC, সূত্রের 2, p তে নাম্বার অফ পিরিয়ড, কয়টা কিস্তি, কিস্তির সংখ্যা, আর c তে কস্ট অফ ইন্টারেস্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন ইনটু ব্র্যাকেটের ভিতরে নাম্বার অফ পিরিয়ড প্লাস 1 ইনটু 100। যদি ইন্টারেস্টটা অগ্রিম কেটে নেয়, ইনস্টলমেন্টেও অনেক সময় এরকম থাকে, তাহলে গ্রান্টেড লোন মাইনাস ইন্টারেস্ট ইনটু n+1, আর উপরে 2PC ঠিক থাকবে। এবার যদি কম্পেনসেটিং থাকে, তাহলে গ্রান্টেড লোন মাইনাস কম্পেনসেটিং ইনটু n+1 ইনটু 100, এইভাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার রিভলভিং ক্রেডিটের সূত্রটা হলো যে এপিআর সমান সমান টোটাল কস্ট ডিভাইডেড বাই ইউটিলাইজ লোন। সেক্ষেত্রে দেখুন এখানে টোটাল কস্টের ভিতরে কি কি থাকতে পারে। রিভলভিং ক্রেডিটে দুইটা কস্ট থাকে, একটা হলো কস্ট অফ ইন্টারেস্ট, আর আরেকটা হলো কস্ট অফ কমিটমেন্ট ফি। এটা ন্যূনতম ফি দিতে হয়। তো ইন্টারেস্ট হয় ইউটিলাইজ লোনের উপরে, ইউজেবল লোনের উপরে, আর কমিটমেন্ট ফি হয় আনইউটিলাইজ লোনের উপরে। এখন প্রশ্ন, ইউটিলাইজ লোন আর আনইউটিলাইজ লোনটা কি? উত্তর আসলো যে টোটাল গ্রান্টেড লোন থেকে সারা বছরে যে পরিমাণ আমরা ব্যবহার করেছি, গ্রাহকরা যে পরিমাণ ব্যবহার করেছে, সেটা হলো ইউটিলাইজ লোন, আর যেটা ব্যবহার করেনি সেটা হলো আনইউটিলাইজ লোন। এখন ব্যবহার করেছি আর করেনি কিভাবে বুঝবো? প্রশ্নে লেখা থাকবে
যে গ্রান্টেড লোনের মধ্য থেকে গ্রাহক গড় পর্যায়ে 80% লোন নিয়েছে। যেহেতু রিভলভিং ক্রেডিটে বিভিন্ন অপশন আছে যে একই দিনে কয়েকবার লোন নেওয়া যেতে পারে বা একদিন প্রতিদিন লোন উঠানো যায়, আবার প্রতিদিন জমা দিতে হয়। তো সেই অনুযায়ী তো এইটা আমরা যখন আলোচনা করব, প্রবলেম সলভ করবো, তখন আরো বিস্তারিত এই সম্পর্কে জানাবো। তো শিক্ষার্থীগণ, সূত্র নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এবার আসুন প্রবলেম সলভ করি। 2012 সালে একটা অঙ্ক এসেছিল, পদ্মা টেক্সটাইল মিল অন টু বোরো 7,50,000 টাকা ফ্রম আইএফআইসি ব্যাংক at Chittagong branch for 1 year period to meet the working capital requirement. The bank has given alternative. এই 7,50,000 টাকা আইএফআইসি ব্যাংকের থেকে চিটাগং ব্রাঞ্চ থেকে আমরা লোন নিয়েছি। লোন নিতে কি কি শর্ত দিচ্ছে, কি কি অল্টারনেটিভ? তো ব্যাংক হ্যাজ গিভেন অল্টারনেটিভ নাম্বার 1, 14% ইন্টারেস্ট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স। বলছে যে 7.5 লক্ষ টাকা লোন নিতে পারবে, 14% করে সুদ দিতে হবে, কোনো কম্পেনসেটিং রাখা লাগবে না। তাহলে এখানে কোনো ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স এই ধরনের কোনো কথা বলেনি। যখন ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স বলবে না, মানে অগ্রিম সুদ কাটবে না, তখন সেটাকে বলা হবে কালেক্ট বেসিস। তো কালেক্ট বেসিসে কোনো কম্পেনসেটিং নেই। খুব ছোট্ট একটা সূত্র, প্রথম সূত্রটাই। তো সূত্র হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন ইনটু 100। ইন্টারেস্ট অ্যামাউন্ট পাবো কোথায়? হিয়ারে নিয়ে গেলাম, গ্রান্টেড লোন 7.5 লাখ টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 14% করে গুণ করলে 1,05,000 টাকা। তো 1,05,000 টাকাকে ভাগ করবো 7.5 লক্ষ দিয়ে ইনটু 100, তাহলে 14% অ্যান্সার থাকবে। 2 নম্বর অল্টারনেটিভ বলছে 12% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। আরেকটা অল্টারনেটিভ বলছে যে 12% করে সুদ আছে একটা অপশনে, তবে সেখানে 10% কম্পেনসেটিং রেখে দিতে হবে। তাহলে কম্পেনসেটিং আমরা জানি গ্রান্টেড লোন থেকে বাদ দিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হয়। তো আসুন 2 নম্বর দেখে আসি। এখানে আমরা লিখেছি ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই গ্রান্টেড লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইনটু 100। হিয়ারে আমরা ফেস ভ্যালু গ্রান্টেড লোন লিখলাম 7.5 লাখ টাকা, এর ইন্টারেস্ট অ্যামাউন্ট হলো 90,000 টাকা, আর কম্পেনসেটিং 10% হলো 75,000 টাকা। এখন কম্পেনসেটিং তো বাদ দিতে হবে, বাদ দিলাম 7.5 লাখ থেকে 75, বাদ দেওয়ার পরে আর ওই 90,000 কে ভাগ করলাম, যা অ্যামাউন্ট হয় তাতে 13.33% আসে। এটা আমি আবার দুইটা সূত্র দিয়েছিলাম, যে এভাবে অল্টারনেটিভ একটা সূত্র দিয়েছিলাম যে ইন্টারেস্ট রেট কে 1 মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স হিসাব করে, কম্পেনসেটিং ব্যালেন্স যদিও নেই প্রথমটা, তো এটা ভাগ করলে কিন্তু উত্তর একই আসে। এটা আসুন অল্টারনেটিভ দিয়েছিলাম, এটাও করতে পারেন আপনারা, যে ইন্টারেস্ট রেট 12% ডিভাইড বাই 1 মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স 10%, তাহলে 1 থেকে 0.10 চলে গেলে কিন্তু 0.9 থাকে। 12কে 0.9 দ্বারা ভাগ করে ইনটু 100 দিয়ে গুণ করলে ওই 13.33 এটা আসে। তো উপরেরটা অথবা নিচেরটা যে কোনো একটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এটা কি করলাম, ব্যাংক লোনের একটা নরমাল বেসিসের অঙ্ক শিখলাম, কালেক্ট বেসিসের অঙ্ক। হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর পদ্মা টেক্সটাইল মিল। এখন পদ্মা টেক্সটাইল মিল তো লোন নেবে, লোনের ক্ষেত্রে যেখানে ব্যয় কম সেটা আমাদের জন্য ভালো হবে। পদ্মা টেক্সটাইলের জন্য এটা ভালো, আর ব্যাংকের জন্য এটা ভালো না। ছোটটা ভালো, বড়টা খারাপ হবে পদ্মা টেক্সটাইলের জন্য। তো এখানে পদ্মা টেক্সটাইলের পক্ষে আমরা এটা কমেন্ট করি। অল্টারনেটিভ 2 তে দেখা আছে 13.33 আর অল্টারনেটিভ 1 এ ছিল 14%, তাহলে কোনটা ভালো? নিচেরটা। অতএব অল্টারনেটিভ 2 ইজ দ্য বেস্ট বিকজ देयर এপিআর ইজ লোয়ার দ্যান অল্টারনেটিভ 1। অনেক থেকে 2 নম্বর অল্টারনেটিভটা ছোট, এটাই আমাদের জন্য ভালো। কার জন্য? পদ্মা টেক্সটাইল মিলের জন্য। তো ব্যাংক লোন আমরা কালেক্ট বেসিসের অঙ্ক শিখলাম। অবশ্যই আমি এখানে কালেক্ট বেসিস আমি লিখে দিয়েছি। আমার বইয়ে এইভাবে প্রত্যেকটা সাজানো আছে, প্রত্যেকটা বেসিসের অঙ্ক সুন্দরভাবে সাজা দেওয়া আছে। এই জন্য বইটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, অনেক ভালো করতে পারবেন। অল্প টাইমের ভিতরে পুরো ফিনান্সটা, পুরো ম্যাথমেটিক্যাল, অ্যাকাউন্টিং, ফিনান্স সবগুলো আয়ত্তে আনতে পারবেন এবং সবসময় মনে রাখতে পারবেন। এই মনে রাখার সহজ উপায় হলো ফরম্যাট। ফরম্যাট আকারে পড়লে যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যান্সার দেওয়া যায়, এটা মুখস্থ করা লাগে না। আর এই নিয়মগুলো না জানা থাকলে সারা জীবন শুধুমাত্র মুখস্থ করতে করতে যেতে হবে। তো আসুন আমরা 2 নম্বরে যাই। অঞ্জনা টেক্সটাইল মিল অন টু বোরো 5 লক্ষ টাকা ফ্রম এনসিসি ব্যাংক at a Chittagong branch for 1 year period to meet the working capital requirement. The bank has given alternative. এখন দেখুন এখানে অল্টারনেটিভ গুলো বলছে 12% ইন্টারেস্ট রেট এন্ড ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। এই যে ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এতে বোঝা যাচ্ছে ডিসকাউন্ট বেসিস। তাহলে গ্রান্টেড লোন থেকে আগে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বাদ দিয়ে তারপরে গ্রহণ করতে পারবে গ্রাহক। কয় লক্ষ টাকা লোন? 5 লক্ষ টাকা। আচ্ছা, ইন্টারেস্ট হচ্ছে 12% হারে। 2 নম্বর বলছে 11% ইন্টারেস্ট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স এন্ড ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। এখানে দুইটা জিনিস মাইনাস হবে, একটা হচ্ছে কম্পেনসেটিং বাদ দিতে হবে, আবার ইন্টারেস্টও বাদ দিতে হবে। আর 1 নম্বরে শুধুমাত্র ইন্টারেস্টটা বাদ দিলেই হবে। তো একই সূত্র আমরা লিখলাম, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই গ্রান্টেড লোন মাইনাস ইন্টারেস্ট, কারণ এটা ডিসকাউন্ট বেসিসের। তো
তো ইন্টারেস্ট মাইনাস করলাম 60,000 টাকা, বাদ দেওয়ার পরে 4,40,000 টাকা থাকলো। 60,000 কে 4,40,000 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলাম, এটা আসলে 13.64%। 2 নম্বর অল্টারনেটিভ বলছে 11% ইন্টারেস্ট, 20% কম্পেনসেটিং ব্যালেন্স এন্ড ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। তাহলে সূত্রটা কি হবে? উপরে থাকবে ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই গ্যারান্টেড লোন মাইনাস ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। তো আমরা হিয়ারে মানগুলো গ্যারান্টেড লোন দেখলাম 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 55,000 টাকা, আর কম্পেনসেটিং ব্যালেন্স হয়েছে 1 লক্ষ টাকা। তো আমরা সূত্র নিয়ম অনুযায়ী সব বসালাম, 5 লক্ষ থেকে 55 আর 1 লক্ষ 50,000 বাদ দিলাম, দিয়ে উপরে 55,000 কে 3,45,000 দ্বারা ভাগ করে গুণ করলাম 15.94%। এটা অল্টারনেটিভ আমি দিয়েছিলাম যে ইন্টারেস্ট রেট কে 1 মাইনাস ইন্টারেস্ট রেট মাইনাস কম্পেনসেটিং রেট, এটা মাইনাস করার পরে ফলাফল যা আসে 0.11 কে 0.69 দ্বারা ভাগ করলে 15.94। তাহলে অল্টারনেটিভ এভাবে করতে পারবেন অথবা এইভাবে করতে পারবেন, যেটা খুশি সেটা করতে পারবেন। আমি দুইটাই অল্টারনেটিভ দিয়ে দিয়েছি এখানে। তো আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। ক্যালকুলেট দা কেবিএল কস্ট অফ ব্যাংক লোন ফর ইচ অল্টারনেটিভ। প্রত্যেকটা অল্টারনেটিভের বাস ব্যাংক লোন কস্ট অফ ব্যাংক লোন হয়ে গেল। তাহলে আমরা ডিসকাউন্ট বেসিস বুঝলাম, কালেক্ট বেসিসও বুঝলাম। এবার আসুন ইনস্টলমেন্ট বেসিস কিভাবে লেখা থাকে প্রশ্নে। পদ্মা টেক্সটাইল মিল অন টু বোরো 4,50,000 টাকা ফ্রম আইএফআইসি ব্যাংক at a Chittagong branch for 1 year period to meet the working capital requirement. The bank has given alternative number 1, 10% interest with monthly installment basis. শিক্ষার্থীগণ, মান্থলি ইনস্টলমেন্ট বেসিস বললে 1 বছরে 12 মাস, তাহলে কিস্তি কয়টা? 12টা। পির মান 12, এন এর মানও 12। আর 2 নম্বর বলছে 10% ইন্টারেস্ট উইথ সেমি অ্যানুয়ালি, বছরে 2 বার, তার মানে কিস্তি হবে 2টা। 10% ইন্টারেস্ট উইথ কোয়ার্টারলি ইনস্টলমেন্ট, তার মানে 4 বার হবে কিস্তির মান, এম এর মান হবে 4, পির মান 4, এন এর মান 4। এবার 10% ইন্টারেস্ট উইথ মান্থলি ইনস্টলমেন্ট বাট ইন্টারেস্ট ইজ পেইড ইন অ্যাডভান্স। হ্যাঁ, এখানে বলছে যে ইন্টারেস্ট ইজ পেইড ইন অ্যাডভান্স, এখান থেকে আবার ওই গ্যারান্টেড লোন থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে 4টা অল্টারনেটিভ আসি আমরা। তো দেখি 1 নম্বর অঙ্ক আমাদের বইয়ের, ক্যালকুলেশন অফ কস্ট অফ ব্যাংক লোন, কেবিএল, এপিআর সিস্টেমে, ইনস্টলমেন্ট সিস্টেম, ক্যালকুলেশন অফ ব্যাংক লোন, APR system according to installment method. We know that আমরা জানি installment system এ APR = 2PC divided by guaranteed loan into ব্র্যাকেটের ভিতরে n+1. Here guaranteed loan 4,50,000 আর এখানে লাগবে P, P তে পিরিয়ড, পিরিয়ড হলো 12টি, n হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, এতে 12টি কারণ মান্থলি বলেছে, আর C তে কস্ট অফ ইন্টারেস্ট আমরা দেখলাম 45,000। তো হিয়ার এর মানগুলো নিয়ে আমরা পোস্টিং দিলাম সূত্রে, তো ক্যালকুলেশন করে 18.46% হয়েছে। 2 নম্বর বলছিল যে ইন্টারেস্ট 10% উইথ সেমি অ্যানুয়ালি, তাহলে শুধুমাত্র কিস্তির যে মানটা ছিল আগে 12, মান্থলি ছিল 12, আর এবার অ্যানুয়ালি সেমি অ্যানুয়ালি বলে হবে 2, এইটুকু পরিবর্তন হবে। তাহলে এন এর মান 2, পির মান 2, আর সব ঠিক থাকবে। এগুলো মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করে পেলাম 13.33%। 3 নম্বর বলছে 10% ইন্টারেস্ট উইথ কোয়ার্টারলি, তার মানে এখানে পিরিয়ড 4টা হবে, কোয়ার্টারলি বলে 4টা পিরিয়ড। তো এন এর মান 4, পির মান 4, আর সব আগের মতো সেম আছে। পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম 16% হয়েছে। এরপরে 4 নম্বর বলছে 10% ইন্টারেস্ট উইথ মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে এন এর মান হবে 4, বাট ইন্টারেস্ট ইজ পেইড ইন অ্যাডভান্স, অগ্রিম দিতে হবে। তো আমরা সেভাবে লিখলাম 2PC। এখন ইন্টারেস্ট যদি অগ্রিম দিতে হয়, গ্যারান্টেড লোন থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হয়, তো আমরা সেটা মাইনাস করলাম, গ্যারান্টেড লোন মাইনাস ইন্টারেস্ট আর n+1। এখানে হিয়ারে লিখলাম গ্যারান্টেড লোন, ইন্টারেস্ট অ্যামাউন্ট, কস্ট অফ ইন্টারেস্ট, আর এন এর মান 12, পির মান 12, ক্যালকুলেশন করে পেয়েছি 20.51%। এটাই হলো অ্যান্সার। তো আমরা ইনস্টলমেন্ট বেসিসের অঙ্ক শিখলাম। শিক্ষার্থীগণ, কালেক্ট বেসিস আমরা বুঝতে পারছি যেখানে ইন্টারেস্ট মাইনাস করা হয় না, আর ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্টটা বাদ দিতে হয়, কম্পেনসেটিং থাকলে সবাই থেকে বাদ দিতে হয়। তো এইভাবে সূত্রটা মনে রাখার সিস্টেম, এগুলো সহজ উপায়ে মনে রাখবেন। এরপরে আসলে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। সনি কর্পোরেশন হ্যাজ ডিসাইডেড টু টেক 120 ডেজ লোন, টাকা 5 লক্ষ। এখন দেখুন 1 বছরের লোন আমরা এত সময় শিখেছি, এখন বলছি 120 দিনের জন্য লোন নিতে হবে। তো বছরে 360 দিন, তার মধ্যে 120 দিনের লোন। তো এখন আসুন 5 লক্ষ টাকা লোন নেবে, হুইচ ইজ রিপেবল, এটা পরিশোধ করবে ম্যাচুরিটি অ্যাট 5,50,000 টাকা। এখানে সুদের হার না দিয়ে বলছে যে ম্যাচুরিটি যখন চলে যাবে 120 দিন পরে, তো 120 দিন পরে 50,000 টাকা বেশি দেবে। তো 120 দিনের সুদ কিন্তু 50,000। ক্যালকুলেট দ্য কস্ট অফ ব্যাংক লোন। ব্যাংক লোন দেখাতে হবে এন্ড ইফেক্টিভ, এবং ইফেক্টিভও দেখাতে হবে, দুইটা রিকোয়ারমেন্ট দেখাতে হবে।
তো আসি প্রথমে আমরা কেবিএল তৈরি করলাম এপিআর সিস্টেমে, গ্রান্টেড লোন 5 লাখ আর ইন্টারেস্ট 50,000। তো এখন 50,000 টাকা আছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, লিখলাম উপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট 50,000, গ্রান্টেড লোন 5 লাখ আর 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড। তো ভাগ করার পরে 3 টাইম হয়েছে, এদিকে ভাগ করে ক্যালকুলেশন করা 30% অ্যানসার, তাহলে 30% করে আমাদের কস্ট ব্যাংক লোন হয়েছে। এটাকে আবার ইফেক্টিভ করতে হবে। এখন যদি 120 দিনের জন্য লোন হয় তাহলে বছরে কয়টা পিরিয়ড? 3টা পিরিয়ড। তো আমরা এম এর মান 3 বের করব, 1 প্লাস আই, আই এর মান আমরা ভাগ করে দেখেছি 0.10 হয়েছে, এটাকে 3 দ্বারা পাওয়ার করেছি, পাওয়ার করে দেখি 33.10%। এখানে হয়েছিল 30% আর ইফেক্টিভ হয়েছে 33.10%। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার আসি আমরা 5 নম্বর দেখি আমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা। দেখুন, ইন্ডিপেন্ডেন্ট ট্রেডিং কর্পোরেশন হ্যাজ এ রিভলভিং ক্রেডিট, এই যে রিভলভিং ক্রেডিট বলেছে 12% ইন্টারেস্ট উইথ ঢাকা ব্যাংক। ইট দা জেনারেটেড লোন ওয়াজ 7 লক্ষ টাকা ফর দ্য ইয়ার দ্যাট জাস্ট এন্ডেড। এ কমিটমেন্ট ফি 2% ইজ টু বি পেইড। আচ্ছা, এবার বলছে লোন ইউটিলাইজ রেট 90%, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। এই যে লোন ইউটিলাইজ বলছে 90%, তার মানে গ্রান্টেড লোন হয়েছিল 7 লাখ টাকা, এর মধ্যে সারা বছরে বিভিন্ন সময় লোন উঠাইছে আবার জমা দিয়েছে, তাতে আসে বছর শেষে হিসাব করে 90% ইউজ হয়েছে আর 10% আনইউজ ছিল। এখন আনইউজের পরে কমিটমেন্ট ফি 2% ন্যূনতম সাদা, আর ইউজের পরে 12% ইন্টারেস্ট। তো প্রথম বলছে অ্যানুয়াল কস্ট অফ ক্রেডিট, এই লোনের প্রকৃতপক্ষে ব্যয় কত? তো ব্যয় আমরা জানি রিভলভিং ক্রেডিট বললে অবশ্যই দুইটা ব্যয় হয়, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হলো কমিটমেন্ট ফি। আর কমিটমেন্ট ফিটা হয় আনইউজের উপরে আর ইন্টারেস্ট হয় ইউজের উপরে। তো আমরা সেই পার্সেন্টেজটা পাচ্ছি, ইন্টারেস্ট 12 আর কমিটমেন্ট ফি 2%। যেহেতু বলছে অ্যানুয়াল কস্ট দেখাতে হবে, তাহলে প্রথমে লিখলাম গ্রান্টেড লোন 7 লাখ টাকা, এর মধ্যে ইউজ হয়েছে 90% 6,30,000 টাকা, আনইউজ হয়েছে 10% 70,000 টাকা। 10% কিন্তু বলা ছিল না, তো যখন 90% ইউজ তাহলে অবশ্যই বলবো আনইউজ আছে 10%। যদি 80% ইউজ থাকতো তাহলে 20% আনইউজ থাকতো। কথাটা আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ইন্টারেস্ট অন ইউটিলাইজ লোন, তাহলে 6,30,000 এর উপরে ইন্টারেস্ট হবে 12%, এতে আসে 75,600 টাকা। আর কমিটমেন্ট ফি অন আনইউজ লোন, আনইউজ ছিল 70,000 এর উপরে 2%, তাহলে 1,400 টাকা। টোটাল ব্যয় হলো 77,000। এটাই হলো আমাদের অ্যান্সার, টোটাল কস্ট। এরপরে 2 নম্বর বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, প্রকৃত সুদের হার দেখাতে হবে। আর রিভলভিং ক্রেডিটে ইফেক্টিভ এবং এপিআর একই রকম হয়, কারণ এখানে কোনো পিরিয়ড আলাদা থাকে না, যখন পিরিয়ড বাড়ে তখন ইফেক্টিভের রেট বাড়ে। তো যেহেতু ইফেক্টিভ বলেছে তো আমরা ইফেক্টিভই দিলাম, এপিআর দিলেও এই একই উত্তর আসতো। তো আয়ের মান হচ্ছে টোটাল কস্টকে টোটাল ইউটিলাইজ লোন দ্বারা ভাগ করলে 0.1222 অনেকগুলো ছিল, আর এম এর মান তো পিরিয়ড একটা থাকে, রিভলভিং ক্রেডিটে সর্বদাই এম এর মান 1 হয়। তো আমরা এটারে 1 দিয়ে পাওয়ার দেওয়া না দেওয়া সমান কথা, এতে ক্যালকুলেশন করে পেয়েছি 12.22%। হ্যাঁ, যদি এরকম আসতো এপিআর দেখাও, তো সূত্রটা লিখতাম টোটাল কস্ট ডিভাইডেড বাই ইউটিলাইজ লোন। তো টোটাল কস্ট 77,000 টাকা এখান থেকে পেয়েছি, আর ইউটিলাইজ লোন তো আমরা এই ক্যালকুলেশনে পেয়েছি 6,30,000, ভাগ করে একসাথে গুণ করতাম 12.22%, উত্তর একই আসতো। আশা করি রিভলভিং ক্রেডিট বুঝতে পারছেন। এবার আরেকটা প্রশ্ন আছে, হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফ দ্য কর্পোরেশন এভারেজ বোরোয়িং 5,60,000 টাকা। তার মানে যদি গড় পর্যায়ে 5,60,000 টাকা ইউজ করে, তাহলে আনইউজ থাকে 1,40,000 টাকা। ইউজের পরে ইন্টারেস্ট হয়, আনইউজের পরে কমিটমেন্ট ফি বের হয়। তো আমরা সেটা বের করি। এবার 2 নম্বরে দেখি, এখানে আমাদের এই যে ইউজ হয়েছে 5,60,000 টাকা, আনইউজ হয়েছে 1,40,000 টাকা। ইন্টারেস্ট ইউজের উপরে 5,60,000 উপরে 12% আর আনইউজ 1,40,000 উপরে 2%, তাহলে যোগফল 70,000 টাকা। তো 70,000 টাকাকে 5,60,000 দ্বারা ভাগ করলে 0.125 হয়। 125 কে পাওয়ার 1 দ্বারা গুণ করলে 12.5% আসে, 12.5% অ্যান্সার। এই হচ্ছে ফলাফল। তারপরে আসুন ডি নম্বর বলছে হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এপিআর দেখাতে হবে হোয়েন দ্য ইউটিলাইজ লোন ইজ 5 লক্ষ। যদি 5 লক্ষ টাকা ইউজ হয়, দেখুন 7 লক্ষ টাকা লোন, তার মধ্যে যদি ইউজ 5 লক্ষ হয়, আনইউজ 2 লক্ষ, 2 লক্ষের উপরে কমিটমেন্ট ফি হবে আর 5 লক্ষের উপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট হবে।
তো আমরা শেষে লাস্ট এটা দেখি। গ্যারান্টেড লোন 7 লক্ষ, ইউজ হচ্ছে 5 লক্ষ, আনইউজ আছে 2 লক্ষ। সো ইন্টারেস্ট অন ইউজ লোনের উপরে 12% আসবে 5 লক্ষের উপরে, এতে আছে 60,000 টাকা। আনইউজ 2 লক্ষের উপরে 2% 4,000 টাকা, মোট হলো 64,000 টাকা। সুতরাং এপিআর হলো টোটাল কস্ট ডিভাইড বাই ইউটিলাইজ লোন। টোটাল কস্ট যোগ করে পেয়েছি 64,000, ইউটিলাইজ লোন 5 লক্ষ, ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করলাম 12.80%। এই হচ্ছে আমাদের তাহলে রিভলভিং ক্রেডিটের অঙ্ক। রিভলভিং ক্রেডিট হলো ঘূর্ণায়মান ঋণ চুক্তি, যে সমস্ত ঋণগুলো বারবার উত্তোলন করা যায় এবং বারবার জমা দেওয়া যায়, আর বছর শেষে এটা হিসাব হয় গড় পর্দায় কি পরিমাণে ইউজ করেছে আর কি পরিমাণে আনইউজ ছিল সেটাও আবার বলে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে, যে এই এত পার্সেন্ট ইউজ করেছে আর এত পার্সেন্ট আনইউজ ছিল। যেহেতু ব্যবহার যেটা করেনি এটা আনইউজের পর একটা ন্যূনতম ব্যয় দিতে হয়, ন্যূনতম ক্ষতিপূরণ, এটা কমিটমেন্ট ফি বলা হয়। আর ইউজ যা করেছে তার উপরে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে ব্যাংক লোন আমরা কয়টা শিখলাম সেটা দেখুন। ব্যাংক লোন আমরা আবারও আসি করে দেখে বলি যে কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, ইনস্টলমেন্ট বেসিস আর রিভলভিং ক্রেডিট। কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, ইনস্টলমেন্ট বেসিস আর রিভলভিং ক্রেডিট, এই 4টা বেসিসে লোন হয়। তো ব্যাংক লোন এই 4টা বেসিস 4টা সূত্র, এর সাথে আবার কম্পেনসেটিং থাকতেও পারে, ম্যাচুরিটি পিরিয়ডও থাকতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে কালেক্ট বেসিসে শুধু ইন্টারেস্টকে গ্যারান্টেড লোন দ্বারা ভাগ করতে হয়। ডিসকাউন্ট বেসিসে ইন্টারেস্টকে গ্যারান্টেড লোন থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে তারপরে ভাগ করতে হয়, কারণ ডিসকাউন্ট বেসিস। আর ইনস্টলমেন্ট বেসিস 2PC ডিভাইড বাই গ্যারান্টেড লোন প্লাস n+1। এই এরপরে রিভলভিং ক্রেডিট টোটাল কস্টকে ইউটিলাইজ লোন দ্বারা ভাগ করতে হয়। এই 4টা বেসিস, এর মধ্যে যদি কম্পেনসেটিং আসে তাহলে কম্পেনসেটিং এর কাজ হলো মাইনাস হবে, আর না আসলে মাইনাস হবে না। আর যদি ম্যাচুরিটি পিরিয়ড আসে, ওই ম্যাচুরিটি পিরিয়ড একটু গুণ হয়, এই পাশে যায় 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড, না থাকলে এটা লেখা লাগে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, কস্ট অফ ব্যাংক লোন। আশা করি আপনারা কস্ট অফ ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জানছেন, আর এই অঙ্কগুলো আমার বই থেকে প্র্যাকটিস করবেন। আশা করি খুব ভালো একটা ধারণা নিতে পারবেন এখান থেকে। সেক্ষেত্রে আপনাদের কাছে যে বই কিনেছেন না কেন, পাশাপাশি আমার হ্যান্ড নোটটা কিনুন, অল্প দাম। হ্যান্ড নোটটা কিনলে আপনাদের অনেক উপকার হবে। একটা ভালো ফলাফলের জন্য প্রথমে শর্ত হলো একটা ভালো বই একজন ভালো শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই আমি যেহেতু আমার বইয়ের অঙ্কগুলো সবই ইউটিউবে দিয়ে দিচ্ছি, আপনি ঘরে বসে এই বই থেকে প্র্যাকটিস করুন। আর যদি কোনো সমস্যা হয়, আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইলে যোগাযোগ করলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাটে অঙ্ক করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।